আমের জন্য সারা বিশ্ব পরিচিত পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ। এই চাঁপাইনবাবগঞ্জের আম শুধু দেশে নয়, দেশের বাজার ছড়িয়ে বিশ্ব বাজারেও রপ্তানি হয়েছে বহুবার। এবার আসলে আমের পরিস্থিতি কি, এখন পর্যন্ত আম চাষিরা আসলে লোকসান গুনছেন কিংবা লাভবান হচ্ছেন, আমরা সার্বিক বিষয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সঙ্গে যুক্ত করেছি ইসমাইল খান শামীম। তিনি মূলত একজন ব্যতিক্রমী আম উদ্যোক্তা, দীর্ঘদিন ধরে আমের সঙ্গে কাজ করে আসছেন। আমরা আজকে তার বাগানে আসছি। আমরা আজকে আপনাদের আমের সামগ্রিক বিষয় নিয়ে শামীম খানের সাথে পরিচয় করিয়ে দেবো এবং তার সাথে কথা বলবো। শামীম ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে আমের জন্য সারা বিশ্বে পরিচিত পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ। আপনাদের হাত ধরেই এই আসলে সব কিছু হচ্ছে আমরা যতটুকু জানি। আপনার বাগানে আমি একাধিকবার এসেছি। তার বাগানটি আসলে অন্য চাষিদের থেকে অনেকটাই আলাদা, কারণ এই ব্যতিক্রমী আম বাগান আসলে খুব কমই দেখা যায়। তার বাগানে এমন কিছু নেই যে এখানে আসলে আমরা পাই না। সতেজ বাতাস থেকে শুরু করে সুন্দর যে আম হয়, এটি আসলে তার বাগানে আসলেই দেখা যায়। তিনি শুধু দেশেই নয়, দেশের বাইরে থেকেও বিভিন্নভাবে প্রশিক্ষণ নিয়ে এসে এই শিবগঞ্জে আম বাগান তৈরি করেছেন। শামীম ভাই, আর এই যে আপনি এত সুন্দর আম বাগান করেছেন, আসলে আমের ভবিষ্যৎ কেমন দেখছেন আপনি? আসলে আম চাষের সাথে আমি জড়িত দীর্ঘদিন ধরে, কারণ আমি আসলে আম চাষ করি উত্তরাধিকারী সূত্রে। কারণ আমার বাবাও ছিল আম চাষি প্লাস আম ব্যবসায়ী। সেই সুবাদেই কিন্তু ছেলেবেলা কেটেছে কিন্তু আম বাগানে। এই আম বাগানেই কিন্তু আমার ছেলেবেলা কেটেছে খেলে বিভিন্ন সময় বিভিন্নভাবে। তো এই একটা ঝোঁক, মানে আসলে উত্তরাধিকারী সূত্রে একটা রক্তের টান যে আমের সাথে জড়িত হতেই হবে, না হলে নয়। তো এইখান থেকেই মূলত আমার আমের সাথে সম্পৃক্ততা, এবং একেবারে প্রত্যক্ষভাবে বা আমের সাথে আমার সম্পৃক্ততা হয় 2014 সালে, যখন থেকে আমের ক্রাইসিস শুরু হয় আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার। আগে আমাদের যে বাগানের যে আমগুলো আমরা উৎপাদন করতাম, চাঁপাইনবাবগঞ্জের আম মানে অনেক দামে আমরা আমগুলো বিক্রি করতাম। যখন থেকে দরপতন শুরু হয়, তখন থেকেই মূলত আচ্ছা, আমার। দরপতনের কথা যেহেতু আপনি বলছেন, আপনাকে বলে রাখি, যেহেতু দরপতন হচ্ছে, সেক্ষেত্রে কি আমের যে অর্থনীতি, কারণ আমাদের জেলায় আমের অর্থনীতি দিয়েই কিন্তু আমাদের হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি চাকা ঘুরে এবং ঘুরছে। তো এই যে দাম কমে যাচ্ছে বললেন, তো সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতিকে ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আমরা আসলে 2013 সাল থেকে আমরা মূলত ধাক্কার মুখোমুখি হচ্ছি, কারণ আগে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলাতেই আম চাষ হতো, আর রাজশাহীর কিছু অংশে, মেহেরপুর চুয়াডাঙ্গার কিছু অংশে আম চাষ হতো। এখন কিন্তু সারা বাংলাদেশের প্রায় 16টি জেলাতে বাণিজ্যিকভাবে আম চাষ শুরু হয়েছে। তো যেহেতু আমরা এখানে যে আমাদের যে বাগানগুলো আছে, আমাদের চাঁপাইনবাবগঞ্জে মূলত আম চাষের জন্য প্রসিদ্ধ সবচেয়ে জায়গা পদ্মা এবং মহানন্দা যে অববাহিকার যে মধ্যবর্তী অঞ্চল, বিশেষ করে শিখগঞ্জ উপজেলা, এই এলাকাটাকে আমরা বলা হয়, চাঁপাইনবাবগঞ্জকে যদি ক্যাপিটাল অফ ম্যাঙ্গো বলা হয়, তাহলে আম চাষের তীর্থভূমি হিসেবে বিবেচিত হয় এই শিখগঞ্জ উপজেলায়। তো এখানেই আমার জন্ম। তো এখানে যে আমরা যে হোঁচটটা খেয়েছি, যে আমাদের যে জাতগুলা হচ্ছে অনেক পুরনো, যেমন আমাদের বাগানগুলো হচ্ছে অনেক পুরনো। প্রায় আমাদের যে জাতগুলা, যেমন আমাদের এলাকার যে জাত হচ্ছে ফজলি, আশিনা, তারপরে সবচেয়ে প্রসিদ্ধ আম হচ্ছে খিসাপাত, ল্যাংড়া, আরো নাম না জানা আচ্ছা, যে অনেকগুলো তো। আপনি যে কথাটি বলছেন যে আগের ঐতিহ্যবাহী যে জাতগুলো রয়েছিল, সেগুলো আসলে দাম কমে যাচ্ছে কারণ উৎপাদন বেশি হচ্ছে, নাবি জাতের আমগুলো আছে সেইগুলোর দাম বেশি হচ্ছে। তাহলে চাষিদের কাছে আপনার পরামর্শ কি থাকবে, চাষিরা যেন লাভবান হতে পারেন? কারণ আগের যে ঐতিহ্যবাহী আম, সেটি তো আসলে এই ফলিয়ে চাষ করে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার পরামর্শ কি থাকবে চাষিদের এখন যে জন্য? বিষয়টা হচ্ছে, যে আমি আগে বললাম যে এখন দেশের 16টি জেলাতে বাণিজ্যিকভাবে আম চাষ শুরু হয়ে গেছে, এবং দেশের এমন কোনো জেলা নেই যে বা উপজেলা নেই যে একটি আম বাগান নেই। তো আগে যখন আমরা শুধুমাত্র একাই আম উৎপাদন করতাম, আমরা কিন্তু অনেক বেশি দামে আমাদের উৎপাদিত আমগুলো বিক্রি করতাম। কিন্তু এখন যেহেতু সারা বাংলাদেশে আম চাষ হচ্ছে, নতুন নতুন জাত আসছে, তখন কিন্তু প্রতিযোগিতায় টিকতে আমাদের সমস্যা হচ্ছে বলেই কিন্তু আমাদের বিশেষ করে আশিনা, ফজলি, লক্ষণভোগ, এই জাতগুলোর আমরা কিন্তু দাম পাচ্ছি না। তো এখন যেটা পরামর্শ হচ্ছে, আমাদেরকে যেটা পরিকল্পনা করতে হবে, আমরা যে বাগান তৈরি করব, জাত নির্বাচন করব, একটা জাত আমরা তৈরি করবো 10 বছর মেয়াদি আমাদের পরিকল্পনা। এই জাত 10 বছর চলবে, 10 বছর পর আমাকে অল্টারনেটিভ জাত নিয়ে চিন্তা করতে আপনার হবে। আপনার কথা হিসেবে আমি যেটুকু বুঝলাম যে একটি জাত 10 বছরের জন্য লাগিয়ে 10 বছর পরে এই জাতটি পরিবর্তন করতে হবে। যেমন আপনি এখন কাটিমন চাষ করছেন, এই 10 বছর পরে আরো একটি নতুন জাত আসবে, আপনি এই কাটিমনের গাছ কেটে আপনি নতুন জাত হ্যাঁ, তৈরি করবেন, না এই তো? এখন যে বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন এখন যেহেতু টেকনোলজির যুগ আসছে, নিত্য নতুন টেকনোলজি চলে, যেমন আমার এই বাগানটি প্রতিষ্ঠা করেছি আল্ট্রা হাই ডেন্সিটি বা অতি ঘন পদ্ধতিতে।
এই গাছ কিন্তু ম্যান হাইটের বেশি উঁচু হবে না। তো সাপোজ আপনি দেখেন যে এই গাছগুলাতে আমি আছি, এই যে 5 বছর 7 বছর বা 10 বছর যতদিন এই আমগুলোর ডিমান্ড থাকবে আমি ফলন নিব। দেন তারপরে আমি যে নতুন সময় উপযোগী সেই সময়ের চাহিদা, ভোক্তাদের চাহিদা অনুযায়ী যে জাতগুলো আসবে টপ ওয়ার্কিং এর মাধ্যমে আমি কিন্তু 1 বছরের মধ্যে পরিবর্তন করে নিতে পারবো। তো যারা আমরা ফার্মার আছি আমাদেরকে পরিকল্পনা করতে হবে এইভাবে, এই প্যাটার্নের বাগানটা করতে হবে, আমি যেন সহজে গাছ কেটে না ফেলে আমি শুধু গাছের আচ্ছা, জাতটা পরিবর্তন করে নিতে আপনি পারি। বলছেন যে জাত পরিবর্তন করলেই নতুন যে জাতগুলো আসবে তাহলে চাষিরা লাভবান হবে। লাভবান হতে আচ্ছা, পারবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে এখন সিজন চলছে আমের, এই সিজন পার হয়ে কিন্তু কিছুদিন পরে বিক্রি হবে এই কাটিমন আম, বিভিন্ন 12 মাসি জাতের আম। তো আপনার এবছর কাটিমন আম কেমন আছে, এবং তো কাটিমন আমের বিষয়ে আমার শ্রোতাদের একটু আপনি জানাবেন, যেন এই কাটিমন আম সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে, এবং আপনার হাত ধরেই কিন্তু চাঁপানবাবগঞ্জে শিক্ষা লাভ করেছে এই কাটিমন আম। কাটিমন আমটি একটি আশ্চর্যজনক একটি আম। সেই আমটি হচ্ছে আমি চাষি, আমার পছন্দ মতো টাইমে আমি আমটা ফলন ফলাতে পারি। এই যে দেখুন, আমি এই আমগুলো, আমার যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু সংগ্রহ করা হবে কিন্তু আগস্টের মাঝামাঝি পর থেকে বা সেপ্টেম্বরে। তো যদি আমি এটাকে যদি আরো লেট করি, আমি এমনও প্যাটার্ন করতে পারি, আমি আমটা আমার সংগ্রহ করব সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে আমি আমার সময় মতো টাইমে আমকে নিতে পারি। গাছের পরিচর্যা, প্রুনিং, এই তারপরে পেস্টিসাইড, তারপরে হচ্ছে সার ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আমি আমার ফলনটাকে ডিলে করতে পারি, আমার পছন্দ মতো সময়ে আমি নিতে পারি। তো এটাতে আমি সম্ভাবনা দেখছি, কারণ হচ্ছে একটা পর্যায়ে একটা শ্রেণীদশ ভোক্তার জন্য আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে বিদেশ থেকে আম আনার প্রয়োজন পড়তো। এখন কিন্তু আর সেটার প্রয়োজন করছে না, কারণ আমাদের দেশের যারা তরুণ উদ্যোক্তা আছে তারাই কিন্তু প্রচুর পরিমাণে অসময়ে এক একজন এক এক সময়ে, কেউ ডিসেম্বরে আম ফলন আচ্ছা, ফলাচ্ছে। আপনার কথা হিসেবে আমি যা বুঝলাম, সিজনাল আম যেগুলো আমাদের চাষিরা এই জাত ছাড়াও বিভিন্ন জাতের, যেমন ফজলি, আশিনা, এছাড়াও খুরসাপাত সহ বিভিন্ন জাতের আম রয়েছে, এই আমগুলো মূলত সিজনে বিক্রি হয়। আপনার আমটা বিক্রি হবে আরো 2 মাস পরে, কারণ আপনার আমগুলো এখনো ছোট। এই আমগুলো আপনি তখন বিক্রি করলে বেশি বেশি দামে বিক্রি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমার দর্শকদের আপনি বলবেন, যারা সিজনাল আম এখন পর্যন্ত চাষ করছে তারা আসলে কি করবে? তো সিজনাল জাতের মধ্যে একটা আমাদের চাষিদের মধ্যে একটা পরিবর্তন হয়েছে, শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জে আমাদের এই শিবগঞ্জ উপজেলায় যে গাছগুলো ছিল 20 বছর বা 30 বছর বয়সী গাছ, এই গাছগুলো প্রায় আমার মনে হচ্ছে প্রায় 3 থেকে 4 হাজার হেক্টর টপ ওয়ার্কিং এর মাধ্যমে কাটিমন জাতে রূপান্তরিত হয়ে গেছে। আচ্ছা, এই যে কাটিমন ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে, তাহলে তো এমন হতে পারে যে ধরেন আপনার একটা ফজলি গাছ ছিল, সেই ফজলি গাছ আপনি টপ ওয়ার্কিং এর মাধ্যমে এখন কাটিমনে রূপান্তরিত করলেন, তাহলে তো এমন হয়ে যায় না যে ফজলি আম অস্তিত্ব সংকটে পড়বে? হ্যাঁ, এটাও একটা কথা ঠিক আছে, কারণ আসলে যারা কৃষক, আমরা যারা কৃষক আছি আমাদেরকে সবসময় চিন্তা করতে হয় যে আমি আম চাষ করে যেন ব্যবসায়িকভাবে লাভবান হতে পারি। তো এখন যে বিষয়টা হচ্ছে যে কৃষক যে চাষ করবে, যে ইনভেস্টমেন্ট করবে, এখন একটা বাগানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করতে হয় ফার্মারদের। আগে যে farmer ছিল যে গতানুগতিক ভাবে তার আম হয়ে যেত ন্যাচারালি, কিন্তু এখন তো সেটা হচ্ছে না, সম্পূর্ণ পরিকল্পিত ফার্মিং এর মাধ্যমে আম উৎপাদন করতে হচ্ছে। তো চাষি যখন দেখবে যে ওর যে যাতে ব্যবসায়িকভাবে লাভবান হবে না, সে তখন চেঞ্জ করে নেবে। যেমন অনেক চাষি টপ ওয়ার্কিং এর মাধ্যমে ফজলি, আশিনা, তারপরে যে রক্ষণ ভোগ, এগুলোকে বেশি বিশেষ করে কাটিমন জাতে রূপান্তরিত করে নিচ্ছে। তাহলে অস্তিত্ব সংকটে পড়ছে না? হ্যাঁ, ফজলি অস্তিত্ব সংকটে পড়ছে, অলরেডি পড়েই গেছে। কারণ ম্যাক্সিমাম যে বাগানগুলো হচ্ছে আমাদের শিবগঞ্জের অনেক পুরনো, 100 বছর, তাহলে এমন হতে পারে না যে আজ থেকে 10 বছর পরে এই কাটিমন আম এত বেড়ে গেল যে আবার সংকটে পড়লো ফজলি, কারণ ফজলি তখন পাওয়া যাচ্ছে না, তখন আবার ফজলির দাম হ্যাঁ, বৃদ্ধি ফজলি পাবে না? তখন আবার দাম বাড়বে। তখন কি আবার এই কাটিমন না, ওই যে আমি আগেই বলেছি যে আবার আমাদের ফজলি করতে হবে? এখন না, আমি হ্যাঁ এটা করা সম্ভব, কিন্তু আমি যেটা আমি বললাম যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদেরকে একটি 10 বছর মেয়াদি একটা টেকসই কর্ম পরিকল্পনা করতে হবে। মানে 10 বছর আমি একটা জাতের ব্যবসা করবো, আমি 10 বছর পর ভোক্তার যে ডিমান্ড আসবে যে এই আমটা ভোক্তা খেতে চাই, তো এই এই আমটাকে আমাদেরকে চলে যেতে হবে। যেমন বিশেষ করে আম্রপালি আম, আমাদের যতগুলো দেশের আম ছিল যারা সিজনাল বা ঐতিহ্যবাহী যে জাতগুলো ছিল, সব আমগুলো আজকে অস্তিত্ব সংকটে পড়েছে আম্রপালির কারণে। কারণ আম্রপালি আম যতদিন মার্কেটে থাকবে ভোক্তারা কিন্তু আম্রপালি ছাড়া অন্য কোনো আম খেতে চায় না। ধন্যবাদ শাম ভাই। ধন্যবাদ সোহান আপনাকে। আসলে শামীম ভাইয়ের কথা হিসাবে যদি আপনাদেরকে আমি বলতে চাই, তাহলে দেখা যায় যে আজ থেকে 20 বছর আগে ধরেন পুরান ঢাকায় একটি দোকান ছিল, যে দোকানে প্রচন্ড বেচা কিনা হতো, কিন্তু আজকে গিয়ে দেখবেন সে দোকানে কোনো ক্রেতা খুঁজে পাওয়া যায় না। এটার মানে হচ্ছে ব্যবসা কখনো স্থায়ী নয়।
আপনাকে ব্যবসার প্যাটার্ন চেঞ্জ করতে হবে, তাহলেই আপনার আশার আলো দেখা সম্ভব। তা আমরা এই কাটিমন এবং চাঁপাইনবাবগঞ্জের যে সুস্বাদু আমগুলো রয়েছে, এই আমগুলোর জন্য চাষিদের পরামর্শ দিচ্ছিলাম। তিনি আসলে অনেক আগে থেকে এই আম চাষের সাথে জড়িত, আমরা তার কাছে শুনছিলাম। তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।